বন্ধুরা, আমাদের বিজ্ঞানীরা যারা অগণিত এক্সপেরিমেন্ট করে আমাদের মানুষের জন্য তারা মেডিসিন তৈরি করছেন, বাড়ন্ত জনসংখ্যার চিকিৎসার জন্য বা যে কোনো প্রকারের রোগের চিকিৎসার জন্য অ্যান্টিডোট বানাতে গেলে আমাদের বিজ্ঞানীরা সবসময় নতুন নতুন এক্সপেরিমেন্ট করে থাকেন, যেগুলো মানব জাতির জন্য অনেক উপকারী। আর এই সকল এক্সপেরিমেন্ট করার সময় বিজ্ঞানীরা প্রাণীদের উপরও অনেক এক্সপেরিমেন্ট করেন। আর প্রাণীদের উপর এক্সপেরিমেন্ট করতে করতে বৈজ্ঞানিকদের মধ্যে কিছু নতুন এবং ভিন্ন রকমের প্রাণী বানানোর ইচ্ছা, অর্থাৎ হাইব্রিড অ্যানিমেল বানানোর উপর এক্সপেরিমেন্ট শুরু করে দেয়। বন্ধুরা, হাইব্রিডের অর্থ হচ্ছে কোনো বিষয়ের উপর মিশ্রণ। আজকে আমি আপনাদেরকে এমন 10টি হাইব্রিড অ্যানিমেল দেখাবো বা প্রাণী দেখাবো যেগুলো বিজ্ঞানীরা নিজেদের এক্সপেরিমেন্টের মাধ্যমে তৈরি করেছেন, আর যাদেরকে দেখার পর আপনি অবশ্যই একবার বলবেন, আরে ভাই, এটা কিভাবে সম্ভব? কিন্তু এটা হচ্ছে বিজ্ঞান, এখানে যে কোনো কিছুই সম্ভব। তো চলুন আজকের অসাধারণ এই ভিডিওটি শুরু করি। জিব্রোয়েডস। বন্ধুরা, এটি হলো ক্রস ব্রিড, মেল জিব্রা আর ফিমেল ইকুইডাইয়ের মধ্যেকার মিশ্রণ। বন্ধুরা, এদের ব্যাপারে বলা হয় যে এদের ব্যবহার অনেকটা জিব্রার মতনই, কিন্তু এর বডিটা সম্পূর্ণ ইকুইডাইয়ের মতো। এরা অবশ্য অনেক শান্ত প্রকৃতির একটি প্রাণী, কিন্তু রাগ হলে কিন্তু অবশ্যই তারা ক্ষতি করে ছাড়বে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এদের শরীরে কিছু কিছু জিব্রার মতন পুরো বডিতে মার্কিং বা লাইন থাকে না, এরা কিছু অর্ধেক দাগ নিয়েই এরা জন্মায়। কোস্টারিকাতে সর্বপ্রথম এই ধরনের ক্রস ব্রিডিং শুরু করা হয়েছিল, যেটা অনেক দূর পর্যন্ত সফল হয়েছে। আর এরপর থেকে ক্রস ব্রিডিং কন্টিনিউয়াসলি চলছে। এরপর জিব্রার পাশাপাশি আর অনেকগুলো প্রাণীর উপরও ক্রস ব্রিডিং করা হয়, আর এদের প্রত্যেকটি এক্সপেরিমেন্টই অনেক সফল। যেমনটা জিব্রা আর হর্সের ক্রস ব্রিডিং, যেটাকে বলা হয় জর্স, তেমনি জিব্রা আর ডঙ্কি ক্রস ব্রিডিং, যেগুলোকে জোঙ্কি বলা হয়। কিলার বি। বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে এটাই বলে রাখি যে এগুলোর নাম কিলার বি কেন রাখা হয়েছে, কারণ এগুলো অনেক ভয়ঙ্কর। এর চেয়েও বেশি এরা অনেক বেশি এগ্রেসিভ। এরা মানুষের উপর হামলাও করে, আর প্রতি বছর আমেরিকাতে 2 জন ব্যক্তি এই কিলার বি কামড় দেওয়ার কারণে মারা যায়। বন্ধুরা, এদের ব্যাপারে বলা হয় একবার 1957 সালে সাউথ আফ্রিকায় যে কিলার বি এর সন্ধান পাওয়া যায়, সেগুলোর সাথে ইউরোপিয়ান কিলার বি এর সাথে মিক্স করানো হয়েছিল। এরপরেই আসলে রিয়াল কিলার বি তৈরি হয়। এদের পিছনের কনসেপ্টটা সম্পূর্ণই সঠিক ছিল, পরিষ্কার ছিল। আর কনসেপ্টটা ছিল সেটা হচ্ছে যে যেভাবেই হোক একটি এমন বিকে বা মৌমাছিকে দুনিয়াতে আনতে হবে যেটার মাধ্যমে অনেক বেশি করে আরো মধু সংগ্রহ করা সম্ভব হয়। বন্ধুরা, ইউরোপের সায়েন্টিস্টরা তাদের উদ্দেশ্যের উপর সফল হয়েছিল আর কিলার বি কে উদ্ভাবন করতে সক্ষম হয়। এরা সত্যি আসলে অন্যান্য বিয়ের তুলনায় অনেক বেশি পরিমাণে মধু সংগ্রহ করে আর মানুষের জন্য অনেক সুবিধার। কিন্তু যখন এদের রাগ ওঠে তখন কিন্তু পরিস্থিতি অনেক খারাপ হয়ে যায়। কিন্তু এরা আসলে অন্যান্য বিয়ের মতন এরাও গ্রুপ আকারেই আক্রমণ করে। লাইগার নামের এই প্রাণীটিকে আপনারা একবার দেখে নিন, দেখুন এটা কত বড় এবং বিপজ্জনক দেখতে। বন্ধুরা, এটি হাইব্রিড, এটা হলো মেল লায়ন আর ফিমেল টাইগারের ক্রসব্রিড, অর্থাৎ লাইগার দুনিয়ার 2টি বিপজ্জনক এবং হিংস্র প্রাণীর ক্রসব্রিডের মাধ্যমে তৈরি করা হয়েছে। বন্ধুরা, এরা কিন্তু ক্যাট প্রজাতির সবচেয়ে বড় জন্তু, কারণ লায়ন এবং টাইগার দুইজনেরই হাইট অনেক উঁচু। পাশাপাশি 2টি প্রাণীরই যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা এদের মধ্যেই পাওয়া যায়। যেমনটা সুইমিং করতে এরা অনেক বেশি পছন্দ করে, যেমনটা বাঘের মতন। পাশাপাশি এদের সোশ্যাল বিহেভিয়ার একদম লায়নের মতন। আপনিও এই প্রাণীটাকে দেখে নিন, এবং বেশিরভাগ ক্ষেত্রে এরা সাউথ আমেরিকায় দেখতে পাওয়া যায়। যদিও একসময় একটা কথা উঠেছিল, এদের ব্যাপারে বলা হয়েছিল যে এরা পুরোপুরি পৃথিবী থেকে খতম হয়েছে, নিঃশেষ হয়েছে। কিন্তু 1993 সালে এই থিওরিটাকে পুরোপুরি ভুল প্রমাণ করা হয়েছে, যখন আমেরিকার ঘন জঙ্গলে একবার লাইগারকে দেখতে পাওয়া যায়। বন্ধুরা, এখনো আমেরিকার মায়ামিতে হারকিউলিস নামের এই লাইগারটাকে দেখতে পাবেন আপনারা, যেটা 410 কিলোগ্রাম ওজনে আর অনেক হিংস্র। বন্ধুরা, এই লাইগারটি দুনিয়ার সবচেয়ে বড় ক্যাট প্রজাতি হওয়ার জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম লিখিয়েছে। বন্ধুরা, অনেকেই বলছিল যে লাইগার বেশি দিন পর্যন্ত বাঁচতে পারবে না, কিন্তু আপনাকে জানিয়ে রাখি এই লাইগার সম্পূর্ণই সুস্থ, পুরোপুরি সুস্থ, আর নিজের সম্পূর্ণ জীবনটাকে বাঁচার জন্য সে পুরোপুরি প্রস্তুত। দ্য র্যাবিট ম্যান গ্রোন। বন্ধুরা, প্রথমবার মানুষের
ক্রস ব্রিডিং এর মাধ্যমে কোনো একটি প্রাণী সফলভাবে জন্ম লাভ করে। হ্যাঁ বন্ধুরা, এর আগে অনেকবার আমেরিকান সায়েন্টিস্টরা চেষ্টা করেছিল, অনেকবার ব্রিটেনের সায়েন্টিস্টরাও চেষ্টা করে, কিন্তু কেউ সফল হতে পারেনি। কিন্তু বন্ধুরা 2003 সালে চীনের বৈজ্ঞানিকরা তারা সেই সফলতাটা অর্জন করেছিল, যখন তারা মানুষ এবং ইঁদুরের মিক্স ব্রিড তৈরি করে ফেলেছিল। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু কেউ জানতো না যতক্ষণ না পর্যন্ত রেজাল্ট আসে। বন্ধুরা, এই ব্রিডটার সময় যদিও বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের সেলের পরিমাণটাই বেশি ছিল, আর কিছু পোর্শনই ছিল ইঁদুরের। আর লজিক্যালি এটাকে সায়েন্স তো মানুষের বাচ্চাই বলবে, কিন্তু চীনের সায়েন্টিস্টরা যে কি মনে করলো, এটা জন্মানোর 3 দিনের মধ্যেই এই বাচ্চাটিকে মেরে ফেলা হয়। আজ পর্যন্ত কোনো ব্যক্তিরাই এই ব্যাপারে বেশি ইনফরমেশন জানে না। চীনি বৈজ্ঞানিকরা 3 দিনের পরেই কেন ওই বাচ্চাটিকে মেরে ফেলে, ক্রস ব্রিডিং করা সেই জীবটিকে কেন মেরে ফেলে। ডলফিন বন্ধুরা, এটি তৈরি হয়েছে ডলফিন আর হুইলের কম্বিনেশনের মাধ্যমে। এদের ব্যাপারে পুরো দুনিয়া তখন জানতে পারলো যখন ইংল্যান্ডের লিভারপুল সিটিতে একটি জুতে এদেরকে দেখতে পাওয়া যায়। বলা হয় যে এরা অনেক বেশি অ্যাক্টিভ, যদিও মানুষের কাছে ডলফিনের মতো অতটা ফ্রাঙ্কলি নয়। তাদের কাছ থেকে একটু সাবধানে বেঁচে থাকতে হয়, আর যদি এদের রাগ উঠে যায় তাহলে কিন্তু মানুষের উপর হামলা করতে এরা পিছু পা হয় না। আপনারা জেনে তো অবাক হবেন যে একবার তো এরা এদের কেয়ারটেকারের উপরেই আঘাত করে ফেলে। যদিও টেকনিক্যালি এরা কিন্তু ডলফিনই হয়, কিন্তু এদের মধ্যে অনেকগুলো নেচার হুইলের দেখতে পাওয়া যায়। অনেক লোকেরা এটা মনে করেন ক্রসব্রিড ডলফিন আরো অনেকগুলো দুনিয়াতে পাওয়া যায়, কিন্তু আজ পর্যন্ত এটাকে বাদ দিয়ে অন্য কোনো দ্বিতীয় প্রমাণ তারা দেখাতে পারেনি। দেখুন না পানির মধ্যে কিভাবে তারা সাঁতার কাটছে, ডুব দিচ্ছে এবং ফুল অন মাস্তি করে বেড়াচ্ছে। দেখে মনে হচ্ছে এরা সত্যি এখন অনেক ভালো মুডে আছে। ক্যাম্পস বন্ধুরা, এদের ব্রিডিং এর কাজটি প্রথম দুবাই শুরু হয়েছিল, যেখানে মেল ক্যামেলের স্পামকে লামার মধ্যে ইনজেক্ট করা হয়েছিল। এই প্রসেসটার পিছনে উদ্দেশ্য এটাই ছিল, বৈজ্ঞানিকরা মনে করছে লামার কাছ থেকে জন্ম নেওয়া ক্যামেলের মতোই মজবুত শক্তিশালী হবে। যদিও বন্ধুরা এই এক্সপেরিমেন্টে সফল হয়নি। এর কারণ ছিল দুইজনের ভিন্ন ভিন্ন আলাদা আলাদা ন্যাচারাল বডি রিয়াকশন, কিন্তু বৈজ্ঞানিকরা এটাকে আর্টিফিশিয়াল ব্রিডিংস করে ক্যাম্পস তৈরি করে। এখন পুরো দুনিয়াতে 6টি ক্যাম্পস আছে, আর যাদের দেখাশোনা পরিচর্যা দুবাই হচ্ছে, যেগুলো দেখতে অনেক অসাধারণ, কিন্তু এর মধ্যেও সমস্যা রয়েছে। যেই প্রসেসে এদের ক্রস ব্রিডিংটা করা হয়েছিল সেটা এখন পর্যন্ত অর্জন করা সম্ভব হয়নি, এবং অনেকবার ক্যাম্পসের শরীর অনেক খারাপ হয়ে যায়। বৈজ্ঞানিকরা এক্সপেক্ট করেছিল এরা ক্যামেলের মতনই অনেক মজবুত শক্তিশালী প্রাণীতে রূপান্তর হবে, কিন্তু এরকম কিছুই হয়নি। এখন লামা আর ক্যামেলের মধ্যে ক্রস ব্রিডিং এর ফলে ক্রস ব্রিডিং এর এক্সপেরিমেন্ট পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মাঙ্কি অ্যান্ড হিউম্যান নিউরাল সেলস বন্ধুরা, ইয়েল ইউনিভার্সিটি অফ আমেরিকা বৈজ্ঞানিকরা একবার রিসার্চ করার জন্য বানরের শরীরের মধ্যে মানুষের রক্তের সেল ইনজেক্ট করে দেয়। যদিও এই বিষয়টাকে নিয়ে ওই সময় বিভিন্ন রকমের মতবিরোধ দেখা দিয়েছিল, বিতর্ক হয়েছিল, কিন্তু পরিশেষে এর ফলাফল অসাধারণ। আসলে এই এক্সপেরিমেন্টের জন্য 5টি বানরকে সিলেক্ট করা হয়েছিল, আর যারা কিছু কিছু মানসিক রোগে ভুগছিল। এই বানরের মধ্যে মানুষের সেল ইনজেক্ট করার সময় বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা হয়েছিল যে এই বানর যেন তাদের বিহেভিয়ারটাকে চেঞ্জ না করে। কিন্তু পরিশেষে হিউম্যান সেলের সাহায্যে এবং মানুষের ঔষধ ইনজেক্ট করার কারণে 5টি বানরই সুস্থ হয়ে যায়, আর ইয়েল ইউনিভার্সিটি তাদের উদ্দেশ্যে সফল হয়। যদিও এই ক্রস ব্রিডিং এর কারণে ইয়েল ইউনিভার্সিটির উপরে বিভিন্ন প্রকারের চাপ সৃষ্টি হয়। বলা হয় না যে শেষ ভালো তার সব ভালো, ইউনিভার্সিটি তাদের উদ্দেশ্যে সফল ছিল। যদিও এটাও সত্য যে সেই সময়কার পর থেকে আর এরকমের এক্সপেরিমেন্ট করা আমরা আর কখনোই জানতে পারি। সুপার কাউ এই সুপার কাউ বেলজিয়ামের একটা বিশেষ গরুর প্রজাতি। এই গরুর প্রজাতিটার শুরু 1800 দশকের দিকে শুরু হয়েছিল, যখন বেলজিয়ামের কৃষকেরা এবং সেখানকার বৈজ্ঞানিকরা এক প্রকারের নেটিভ গাই তৈরির ব্যাপারে উদ্যোগ নেয়, যাদের শিংগুলো হবে ছোট ছোট। সময়ের সাথে সাথে তারা অনেক ভ্যারাইটির সবচেয়ে বড় ক্যাটেল নিয়েছিল আর তাদেরকে ব্রিড করায়, আর এরকম করেই সুপার কাউ এর উদ্ভব হয়। নর্মাল গরুর তুলনায় এদের মধ্যে 20% অনেক বেশি মাসেল পাওয়া যায়। পিগস উইথ হিউম্যান ব্লাড
এবার এটা দেখুন, আমেরিকারই একটি ল্যাবরেটরিতে শুয়োরের সেলের মধ্যে মানুষের সেল মিক্স করার সফল প্রচেষ্টা করা হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, ঘটনাটা ঘটেছিল এরকম, দুটো সেল মিলে নিজেরাই ভিন্ন রকমের একটি সেলে রূপান্তর হয়ে যায় আর কিছু সেপারেট হয়ে যায়। যখন শুকরের বাচ্চাটি জন্ম নিয়েছিল তখন বাইরে থেকে তো সম্পূর্ণ একটি শুকরের মতোই দেখাচ্ছিল, কিন্তু ভিতর থেকে এর অর্ধেক বডি মানুষের মতন ছিল। বন্ধুরা, বলা হয়েছিল যে সায়েন্টিস্টরা দেখতে চাচ্ছিল যে মানুষের হিউম্যান সেলকে কোনো প্রাণীর সেলের সাথে মিক্স করা সম্ভব কিনা। এই শুকরগুলো যেখানে মানুষের সেল ব্যবহার করা হয়েছে, এরা দ্বিতীয় শুকরের তুলনায় অনেক বেশি অ্যাক্টিভ এবং অ্যাগ্রেসিভও। পাশাপাশি এটাও নোটিশ করা হয় যে এরা যে কোনো রোগের সাথে অনেক দ্রুততার সাথে অ্যান্টিবডি তৈরি করতে পারে। বন্ধুরা, এদের যে ব্লাড স্যাম্পল সেটা দুনিয়াতে একেবারেই ভিন্ন এবং আলাদা। হিউম্যান চিম্প্যাঞ্জি হাইব্রিড। 1966 সালে চীনের দুইজন বিজ্ঞানী সবচেয়ে বড় ক্রসব্রিড বানানোর চেষ্টা করে। আপনাদেরকে জানিয়ে রাখি, এরা দুজনই চায়নার সায়েন্টিস্ট চিম্প্যাঞ্জি এবং মানুষকে মিলিয়ে হিউম্যানজি বানানোর চেষ্টা করেছিল। তারা দাবি করেছিল যে তারা প্রায় অনেকখানি পর্যায়ে সফলও হয়েছিল, কিন্তু তারপরে এমন কিছু ঘটনা ঘটলো যেটা তাদের কন্ট্রোলের বাইরে ছিল। এরা মেল এর স্পাম ফিমেল চিম্প্যাঞ্জির মধ্যে ইনজেক্ট করে দেয়। চিম্প্যাঞ্জিও 3 মাসের প্রেগনেন্ট হয়েছিল। এদের দাবি ছিল যে এরা যদি সফল হয় তাহলে মানুষ এবং চিম্পাঞ্জির মিক্স হাইব্রিড তৈরি হবে। সেই প্রাণীটির ব্রেইন নর্মাল চিম্পাঞ্জির থেকে অনেক বেশি শার্প হবে, তার মুখটাও অনেক বড় হতে পারে। চীনের বৈজ্ঞানিকরা এটাকে নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল। তারা চাচ্ছিল যে সবকিছু যদি তাদের প্ল্যানের হিসাব মতো সঠিকভাবেই সাকসেসফুলি হয়, তাহলে তারা এই মিক্স ব্রিডটাকে বাড়ির চাকর বানিয়ে রাখবে। ওরা চাচ্ছিল হিউম্যানজিকে গাড়ির ড্রাইভার হিসেবেও ব্যবহার করবে। তাদেরকে ট্রেনিং দিয়ে বাড়ি ঘরের কাজ করার পরিকল্পনা ছিল, আর যদি প্রয়োজন হয় তাহলে স্পেস রিসার্চের জন্য এদেরকে ট্রেনিং করে পাঠানো হবে। কিন্তু বন্ধুরা, চীনের এক সম্প্রদায় যখন এর বিষয়ে জানতে পারলো, তখন তারা এর পুরো ল্যাবটাকেই আগুন দিয়ে পুড়িয়ে দেয়, আর সে সময় সেই প্রেগনেন্ট চিম্প্যাঞ্জিটা ওর মৃত্যু হয়ে যায়। যদিও বন্ধুরা, এরপরে আরেকবার চেষ্টা করা হয় 1970 সালে, কিন্তু পলিটিক্যাল প্রেসারের কারণে এই প্রজেক্টটাকে বন্ধ করে দেওয়া হয়। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। এদের মধ্যে কোনটি হাইব্রিড আপনাকে সবচেয়ে বেশি অ্যামেজিং লেগেছে, আর বৈজ্ঞানিকদের কি এরকম হাইব্রিড প্রাণী বানানো উচিত কিনা কমেন্টস করে অবশ্যই জানাবেন। এর পাশাপাশি যদি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন। আর সাবস্ক্রাইব করা কিন্তু একদম ফ্রি।